আমি বসন্ত কুমার সান্যাল। আজ আপনাদের যে গল্পটি পড়ে শোনাব সেটির নাম ভূতেরা বড় মিথ্যুক। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। ভূতেরা বড় মিথ্যুক না, কথাটা আমার নয়। এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদম এয়ারপোর্টের দিকে যাবার মুখে বেশ খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে পড়ে থাকা বেয়ারিশ একটি পুটলিতে যে খেরো খাতা আমি পেয়েছি, তাতে মালিকের নাম ঠিকানা খুঁজে পেলে ফিরিয়ে দেবার আশ্বাস দিয়ে সেটা নিয়ে এসেছিলাম। সেই ভূত শিকারের দুর্গেয় পরিচয় সেই মেজকর্তাও এ কথা বলেননি। এ মন্তব্যটি হলো মুন্সি মুলুক চাঁদের। মেজকর্তার খেরো খাতা ঘাটতে ঘাটতে যার খোঁজ পেয়েছি। মুন্সি মুলুক চাঁদ মেজকর্তাকে বেশ একটু টিটকিরি দিয়ে বলেছিলেন, যাদের পিছনে পিছনে ছুটে মাথার অর্ধেক চুল ঝরিয়ে ফেললেন, এতদিনেও তাদের একটু চিনতে পারলেন না। বড় আফসোস, কি বাত কর্তা মশাই, আপনার জন্য দুঃখ দুঃখ হয়। আপনি এখনো জানেন না যে একদম সোলা নাস্তার চাঁদ মিরো ওপারে গেলে জবান ঝুটা হয়ে যায়। সব ভুলভাল, যা মন চায় কিস্সা শুনিয়ে দেয় আপনাদের। আর দেবে নাই বা কেন? তাদের যেরকম জ্বালাতন আপনারা করেন, তাতে আপনাদের নিয়ে একটু বেয়াড়া রসিকতা করে শোধ নিতে চাওয়া তাদের কি খুব অন্যায়? এই ধরুন, আপনাদের কি এক নয়া যন্ত্র এসেছে, কি ওই পেলেনচিট না প্যালাঞ্চিট কি যেন নাম। কাঠের একটা পান পাতার তলায় তিনটে চাকা বসানো, যেখানে সেখানে যখন তখন একটু সুবিধা, আর সময় পেলে কজনে মিলে টেবিলের উপর প্যালাঞ্চি নিয়ে আপনারা বসে যান। আপনার কজন ওই কাঠের পান পাতার উপর হাত রেখে চোখ বুজে বসছে, যারা উপরে গিয়েছে তাদের কথা ভাবেন, আর তাতেই মনে করেন উপরে ওরা চুম্বকাটার লোহার মতো ওই প্যালাঞ্চিতে এসে ভর লাগ করে পারবে না। তা ওরা আসছে, আর প্যালাঞ্চিতে ভর করে তা যে চালায় তাও ঠিক। কিন্তু কেন আসে জানেন? আসে কখনো কখনো আপনাদের বুদ্ধি শুদ্ধির দৌড় দেখে আপনাদের নিয়ে একটু মজা করতে। যেমন দু চারটে অজানা খবর আপনাদের মনের লুকোনো পাতা থেকেই পড়ে নিয়ে আচমকা আপনাদের জানিয়ে তাক লাগিয়ে দেয়। তাক লাগাবার পর ওই পান পাতা প্যালাঞ্চি নাড়িয়ে যা লেখে, তাতেই আপনারা ভয় ভক্তি বিশ্বাসে গদগদ। সে যারা যা হয়ে হোক, আপনার মতো পাকা জহরি কিনা ওদের কথা শুনে এমন ভুলটা করলেন কেন? যার তার তো নয়, বলেছিলেন মেজকর্তা। কথা শুনেছি তো খোদ লালা রাজা নামে। লালা রাজা নামে এসেছিলেন মুন্সি মুলুকচাঁদ। হেসে তিনি কি বলেছিলেন, আর তার জবাবে কি বলেছিলেন মেজকর্তা, কথা উঠেছিল কি থেকে, আর কোথায় কেনই বা এমন সব কথা হয়েছিল, তার সঙ্গে মেজকর্তার কাছ থেকে তার নিজের জমনীতে শোনাই নিশ্চয়ই ভালো। আশা তো দূরের কথা, তার খেরো খাতায় লিখেছেন মেজকর্তা, যা ভাবতে পর্যন্ত পারেনি তাই এবার সত্যি ঘটেছে, একেবারে অবাক করে দিয়ে। কিন্তু অবাক বা হই কেন? একটু ভেবে দেখলেই তো বুঝতে পারি, যা সোজা আর হিসেব মাফিক তার চেয়ে উল্টোটা দুনিয়ায় বড় কম ঘটে না। এই যেমন মাছ ধরার বেলায় হামেশা দেখেছি, বেশ করে আগে থাকতে চার ফেলে নিখুঁত সাজ সরঞ্জাম নিয়ে, একেবারে সেরা ছিপ টিপ নিয়ে, আর সবচেয়ে সরেস টোপ ফেলে যেখানে বসে, সেখানে বলা বলা ঘন্টার পর ঘন্টা ফাতনার ধ্যানই কতবার না সার হয়। আর তাইতেই বদমেজাজ নিয়ে ফিরে যেতে যেতে দেয়ারা কোনো আঘাতটায় নেহা ফেলায় ফেলায় টোপ গাথা বড়শিটা একেবারে ছুড়ে দিয়েছি, কি চোখের পাতাটা পড়তে পড়তেই চো চো কিসের টানে জলের তলায় ফাতনা উধাও হয়। সঙ্গে সুতো ছাড়া পড়ে হুইলের গোগানি যেন আর থামতেই চায় না। ভাগ্যিস আর একটু ভালো হলে সেই দফাতেই শেষ পর্যন্ত হয়তো আধমনে একটি মাছের রাজাকে কাটা কলা গাছের ভেলায় চড়ে জল থেকে তুলে আনতে হতে পারে। এই যাত্রায় আমার যা হয়েছে তার ঠিক কই, আমার সেই চিরকালের নেশার তাগিদে নয়, স্রেফ একটু বিদেশে ঘোরাফেরা, আর সেই সঙ্গে যেটুকু তীর্থ ধর্ম হয় তা সারবার জন্য কিছুদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। সময়টা বড় ভালো নয় বলে অনেকে একটু বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো টাঙ্গার ফরমাস নিয়ে বানানো বজরা। মাঝি বললাম সব আমার পুরনো পাকালো, যেখানে যাবার জলে জলেই যাবো তাদের নিয়ে। ছোটখাটো তো নয়, প্রায় অকুল নদী। এপারে কিছু লোক দেখলে ওপারে গিয়ে ভিড়লেই হলো। সুতরাং আমার ভাবনাটা কিসের? তো সেরকম ভয় ভাবনার কিছু হয়নি এ পর্যন্ত। ভেসে খেলে ভেসে ভেসে অমন দুটো মুল্লুক তো পার হয়ে এলাম। তার মধ্যে কখনো সখনো রাত বিরেতে গুরুম গারমের মতো যে আওয়াজ শুনেছি, তা মেঘের ডাক যে নয় তাকে বলতে পারে। ওসব কিছুর বদলে যা হলো তা এই কৃষ্ণপক্ষের নবমী দশকে রাত তখন প্রথম প্রহর পার হয়েছে।
মেঘে ঢাকা আকাশ যেমন অন্ধকার, তেমনি অন্ধকার নদীর জল। স্রোত আর হাওয়ার সুবিধে নিতে যে পার ঘেঁষে বজরা যাচ্ছে, সেখানকার সবকিছু যেন গাঢ় কালির বোঝ লাগানো। এরই মধ্যে হঠাৎ চমকে উঠে বড় মাঝিকে ব্যস্ত হয়ে ডাকলাম, দেওলাল, দেওলাল, দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিছু? দেওলাল তখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটু যেন দ্বিধা করে বললেন, হ্যাঁ সরকার। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একটু ধমকের স্বরে বললাম, বজরা রোখো, লাগাও ওই ঘাটে। কিন্তু সরকার, দেওলাল আবার ধমককেও সামান্য একটু আপত্তি করে, দিনকাল বড় খারাপ, একেবারে অজানা ঘাটে এমন করে বজরা ভিড়ানো কি? তাকে কথাটা শেষ করতে না দিয়ে আবার ধমকে উঠলাম, দিনকাল খারাপ তো কি, অজানা ঘাটে কি একটা মানুষ আমাদের বজরার সময় এতগুলো মানুষকে খেয়ে ফেলবে? মানুষটা আমার নাম ধরে ডেকেছে, শুনতে পেয়েছ? এমন অসম্ভব জায়গায় ওই নাম ধরে টাকাটা যত তাজ্জবি করুক, তা শোনার পর বজরা না ভেঙে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যেখানে মানুষটাকে দেখেছি, বজরা এতক্ষণে স্রোতের টানে তা ছাড়িয়ে অনেকটা পথে গিয়ে এসেছে। সেখান থেকে বজরা ঘুরিয়ে যথাস্থানে লাগাবার হুকুম দিয়ে দেওলাল আমার কাছে ফিরে আসবার পর বললাম, যাও, আমার কামরা থেকে বন্দুকটা বরং নিয়ে এসো। দেওলাল বন্দুক আনতে গেল না। আনলে বজরা ঘাটে লাগবার পর রীতিমতো লজ্জাতেই পড়তাম। কারণ এমন একটা অসম্ভব জায়গা থেকে এমন অবিশ্বাস্যভাবে যে আমায় ডেকেছে, সে আর কেউ নয়, লালা রাজারাম। তার সঙ্গে এই পথে দেখা হওয়ার ব্যবস্থা খত লিখে আগে থাকতেই আমাদের ঠিক হয়ে আছে। তা থাকলেও লালা রাজারামের এমন জায়গায় এই সময় এসে দাঁড়িয়ে আমার বজরা থামাবার জন্য ডাক দেওয়াটা অবশ্য একেবারে অদ্ভুত কল্পনাতীত ব্যাপার। সেটা কেমন করে সম্ভব হলো? বজরা পাড়ে লাগবার পর তা থেকে বেশ কষ্ট করেই সে আঘাটায় নেমে সেই কথাই রাজারামকে জিজ্ঞেস করলাম। বললাম, এখানে এমন করে দাঁড়িয়ে কেন লালাজি? তোমার তো আমার সঙ্গে কাল সকালে দিলদার নগর ছাড়িয়ে সেই জামানিয়ার ঘাটে দেখা হওয়ার কথা। সেখানে কাল সকালে থাকতে পারবো না বলেই তোমায় যাবার পথে ধরবার জন্য এখানে দাঁড়িয়ে আছি, জানালো লালাজি। তার এই জবাবে বিষয়টা পারলই কমল না। বেশ একটু হতভম্ব হয়ে তাকে বললাম, কি বলছো লালাজি? অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছি না, কিন্তু জায়গাটা চৌসা বলেই মনে হচ্ছে। এখান থেকে নদী দিয়ে জামানিয়া যেতে 50 মাইলের কম নয়। এই এতখানি রাস্তার মধ্যে ঠিক কোথায় দাঁড়ালে আমার বজরা টেকে থামাতে পারতে, তা তুমি ঠিক করলে কি করে? বুদ্ধ নয় বলেই ঠিক করতে পারলাম, জবাব দিয়ে লালাজি বেশ সোজা ভাবে এই রহস্যটা পরিষ্কার করে দিল। লালাজি এই অঞ্চলের 1 নম্বর কারবারি। এখানকার নদীর হার হতো তার জানা। তাই এ পথে পূব থেকে পশ্চিমে যেতে ছোট বড় সব নৌকাকে স্রোতের প্যাচে এই জায়গাটিতে নদীর দক্ষিণ পাশ ঘেঁষে যেতে হবে। এটা জেনেই লালাজি এখানে দাঁড়িয়েছিল আমার অপেক্ষায়। লালাজির এই ব্যাখ্যার পরও একটা দুটো প্রশ্ন মনে জেগেছিল, কিন্তু তা আর না তুলে বললাম, যাক, ব্যাখ্যা যখন হয়ে গেছে তখন বজরায় উঠে এসো। যেখানে যেতে চাও যেতে যেতে তোমার ব্যাপারটা শুনে। কিন্তু বজরায় উঠতে রাজি হলো না লালাজি। বলে, না, আমি বজরায় উঠবো না, তুমি বজরা এখানে মাঝিদের জিম্মায় বেঁধে রেখে আমার সঙ্গে এসো। তোমার সঙ্গে যাব? এবার সত্যি সত্যি একটু অস্বস্তির সঙ্গে বললাম, এখানে আঘাটায় তোমার সঙ্গে কোথায় যাব, আর কেনই বা যাব? যেতে যেতেই সব বলছি, এসো। বলে লালাজি অন্ধকারে আঘাটায় পা দিয়ে উপরে উঠতে লাগলো। লালাজির আবদারটা অত্যন্ত পেয়ারা বলে অগ্রাহ্য করতে পারলাম না। লালা রাজারাম এদিকের এই সমস্ত তল্লাটের মস্ত বড় নামিল। শুধু অগা ধনী সেটি নয়, মস্ত বড় দাতা। সারা দেশময় সব বড় বড় শহর আর তীর্থস্থানের কত ধর্মশালা যে সে বসিয়েছে তা ঠিক নেই। বাংলাদেশে ভাগীরথী নদীর ধারে সব তীর্থস্থানে এমনি কিছু ধর্মশালা বসাবার ব্যবস্থা করবার সময় তার সঙ্গে আমার আলাপটা দোস্তিতে দাঁড়িয়ে যায়। এরকম একটা সাচ্চা মানুষ আমি খুব কম দেখেছি বলে সাক্ষাৎ দেখাশোনা না হলেও চিঠিপত্রে সে দোস্তিটা আমি ফিকে হয়ে যেতে দেইনি। যত বেয়ারা আজগুবি মনে হোক, এ রাত্রে তার ফরমাস শুনে তার সঙ্গে তাই না গিয়ে পারলাম না। সঙ্গে যেতে যেতে তার কাছে যা শুনলাম তা খুব দুঃখের হলেও একেবারে অবহিত কিছু না। এই অঞ্চলে এখন দারুণ গন্ডগোল। পুনওয়ারা সিং আবার জগদীশপুরের কোম্পানির গোড়া পল্টনের কাছে হেরে গেছে। তার সঙ্গে যোগ ছিল বলে কোম্পানির ফৌজ রাজারামের জামানিয়ার কুঠির উপর চড়াও হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। সেখানে আর তার থাকবার উপায় নেই বলেই লালা রাজারাম আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু কি দরকার ছিল অত বড় বিপদের পর তোমার এত কষ্ট করে আমার জন্য এখানে এসে দাঁড়াবা? আমি সত্যি আশ্চর্য হয়ে বললাম,
আমার তো কোনো সত্যিকার দরকার নেই, এই পথে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। বাহ! লালাজি আমার কথায় যেন দুঃখ পেয়ে বললে, আমি কথা দিয়েছিলাম না যে তোমার সঙ্গে দেখা করব? আমার কথার কোনো দাম নেই? লালাজির নরম জায়গাটায় ঘা লাগবার ভয়ে কথাটা ওইখানেই চাপা দিয়ে এতক্ষণে সত্যিকার যা উৎকণ্ঠা সেই প্রশ্নটাই করলাম। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? শুধু আগাটা দিয়ে ওঠে নয়, অন্ধকারে আদার বাদার বন জঙ্গল আর ইট ছড়ানো ইট পাথরের পুরো জমির ভেতর দিয়ে হোঁচট খেতে খেতে যেভাবে এতক্ষণ এসেছি, তাতে এই প্রশ্নটাই অনেক আগে করার কথা। রাজারামের কথায় বাধা দিতে চাইনি বলেই এতক্ষণ চুপ করেছিলাম। প্রশ্নটা শুনে লালাজি মনে হলো তুমি একটু ঠাট্টা সুরে আমার কথাটাই আবার আওড়ে বললো, কোথায় যাচ্ছি? এখনই দেখতে পাবে। তা সত্যি পেলাম, অন্ধকারের মতো হঠাৎ যেন সামনে একটি কালো পাহাড় খাড়া হয়ে উঠলো আমাদের সামনে। পাহাড় নয়, বিরাট একটা সাবেকি মঞ্জিল, এখন অবশ্য প্রায় ধ্বংসস্তূপ হতে চলেছে। তারই ভিতরে ঘর, ও গলি এ গলি দিয়ে একেবারে কোথায় যেন নিয়ে যাচ্ছে লালাজি। লালাজি অবশ্য যেতে যেতেই সে কথা আমায় জানিয়েছে, কোম্পানির সে এখন বিষ নজরে পড়েছে। কুনারা সিং এর হারের পর কোম্পানির ফৌজার জনেরা সিংজির সঙ্গে বিন্দুমাত্র সংসর্গ যাদের ছিল, নির্মম হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে। লালা রাজারাম তাদের কাছে পয়লা নম্বর দুশ্মন। লালাজিকে তাই এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। কোম্পানির হাতে ধরা পড়লেও সোনাদানা হিরে জহরত নিয়ে তার বিপুল সম্পত্তি যাতে তাদের হাতে না পড়ে, তাই লালাজি অনেক খুঁজে খুঁজে এই পুরনো মঞ্জিলের ধ্বংসস্তূপটা পার করে তার একটা গোপন কামরায় সেগুলো লুকিয়ে রাখার ব্যবস্থা করেছে। নিজের ভাগ্যদোষে ধরা পড়লে বা মারা গেলেও এই বিপুল ঐশ্বর্য যাতে বেপাত্তা না হয়ে গিয়ে তার বিশ্বাসী ভালো একজনের কাজে লাগে, তাই সে আমাকে সেই গুপ্ত কামরাটা দেখিয়ে রাখবার জন্য এনেছে। তাই এনেছে, ভালোই করেছে, কিন্তু সে কামরা আমায় দেখাবে কখন? ঘরের পর ঘর, গলির পর গলি, সিঁড়িতে উঠে আবার নামা, এই করতে করতে সব জায়গাটা আমার কাছে গোলক ধাঁধার চেয়েও জটিল বলে মনে হচ্ছে। রাজারাম নিজে সে কামরা আবার চিনতে পারবে তো? সে প্রশ্নের জবাব যা পেলাম তা কল্পনাতীত। একটা বেশ লম্বা আবছা অন্ধকার বুলবুলিতে আমায় নিয়ে যেতে যেতে লালাজি হঠাৎ আমার দিক ফিরে দাঁড়িয়ে কিরকম বিশ্রী অদ্ভুত ভাবে হেসে বলে, এইখানটায় এইখানটা আমি নিজেই তারপর হারিয়ে গেছি। এই কথা কটা উচ্চারণের পরই সামনে থেকে সে এক নিমিষে একেবারে নিশ্চিন্ন হয়ে গেল। লালাজি, লালাজি! আমি চিৎকার করে উঠলাম। তার জবাবে প্রথমে একটা বিকট হাসি সমস্ত বাড়িটার ভিতর যেন ঝড় হওয়ার মতো হয়ে গেল। তারপরে লালাজি বিদ্রুপে বাঁকা গলা, খোঁজো খোঁজো বাবুজি, সোনা চাঁদি হীরা জগতের পৌঁছ লালচ তোমার দিলের মধ্যে কেমন? খোঁজো খোঁজো তাহলে জান দিয়ে। আর কিছু না পারো, সেই লুকোনো কামরায় হিরে জহরতের উপর তোমার হাড্ডিগুলো হয়তো সাজানো থাকতে পারবে। লালাজি, লালাজি! আমি প্রায় কোকিয়ে চিৎকার করে বললাম, এসব তুমি কি বলছো? তুমি এপারের বদলে ওপারেই যদি গিয়ে থাকো, তাহলে আমার সঙ্গে বেমারি কি তোমার সাজে? তোমার লুকোনো দৌলতখানা আমি দেখতে চাই না। তুমি শুধু আমায় গোলক ধাঁধা থেকে বের হওয়ার হদিস বদলে দাও। পাত্তা দাও লালাজি। উত্তরে আবার সেই নিষ্ঠুর হাসি। পাগলের মতো এই ঘর থেকে ও ঘর, এই গলি থেকে অন্য গলি, তারপর ছুটে বেড়াতে লাগলাম। দেয়ালে চৌকোঠে ঠোকা লেগে আমার হাত পা মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল। তবু বারবার এদিক ওদিক ঠোকা খেতে খেতেও বের হবার রাস্তা পেলাম না। সত্যি শেষ পর্যন্ত তা পাবো কি পাবো না? এই অজানা ধ্বংসস্তূপের মধ্যে আমার কঙ্কাল চিরকালের মতো লুপ্ত হয়ে থাকবে নাকি? অস্থির উৎকণ্ঠায় আর একবার ছুটে পার হবার চেষ্টা করতে আলোটা দেখতে পেলাম। আলো, তার মানে নিশ্চয়ই মুক্তির উপায়। সেই আলোর রেখার দিকে পড়ি কি মরি করে ছুটলাম, আলো পাছে আলেয়া হয়ে যায় এই ভয়ে। তা হলো না। একটা বাঘ ঘুরতে আলোটা দেখতে পেলাম। বেশ লম্বা চওড়া একটা ঘর, ঘরের মধ্যে এক কোণের দিকে দড়িতে বোনা দুটি ছোট চৌকি, তার একটিতে বসে এক পৌর সরু লম্বা একটা খাতার পাতা উল্টাচ্ছেন। তার দড়িতে বোনা চৌকির পাশে বেশ উঁচু মাটির পিলসুজের উপর একটা প্রায় গোলাকার প্রদীপের মোটা মোটা কটা সলতে রেড়ির তেলের জড়ি কোথায় চলছে। ঘরটার ভিতর ঢুকে সেখানকার সরঞ্জাম তার অচেনা প্রৌঢ়টিকে দেখে একটু থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রৌঢ় কিন্তু বিন্দুমাত্র না চমকে চশমাটা নাকের উপর থেকে নামাবার সঙ্গে সঙ্গে হাতের লম্বা খাতাটা মুড়ে আমাকে রীতিমতো অবাক করে দিয়ে বললেন, আসুন আসুন বাবুজি, আপনার জন্য অপেক্ষা করেছি এতক্ষণ। আমার নাম হলো মুন্সি মুলুক চাঁদ। আপনার নাম মুন্সি মুলুক চাঁদ? আর আপনি এই গোলকধাঁধা মঞ্জিলে আমার জন্য অপেক্ষা করেছিলেন?
কথাগুলো আমার গলা দিয়ে বার হয়নি, আমার চোখ মুখের চেহারাতেই প্রকাশ পেল। মুন্সি মুলুক চাঁদ তা ঠিক মতো বুঝে পাশের অন্যতম চৌকিটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, বসুন বাবুজি, ঠান্ডা হয়ে বসুন, আজ আপনার বহুত পরেশানি হয়েছে চুপমুর। ঝুটমুট। এবার রাগের জ্বালায় আমার গলায় আবার কথা বলল, শুধু ঝুটমুট বললে কিছুই বলা হয় না মুন্সি মুলুক চাঁদজি, কাউকে নিয়ে এরকম বিশ্রী তামাশা শয়তানি ছাড়ার কিছুই নাই। আর সে শয়তানি যে করেছে তার ঠিকানা এখন এপারের না ওপারের। আমার এই কথা শুনে মুন্সিজি বলেছিলেন, যাদের পেছনে ছুটে ছুটে মাথার অর্ধেক চুল ঝরিয়ে ফেললেন, এতদিনেও তাদের চিনলেন না? মুন্সিজি আর মেজকর্তার মধ্যে তারপর যা কথা হয়েছিল এই বিবরণের শুরুতেই তা কিছুদূর পর্যন্ত দেয়া আছে। মেজকর্তা নিজের জবানি গোড়া থেকে ধরবার জন্য যেখানে তা কাটা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত মেজকর্তা নিজের কথাতেই আমার শোনা যেতে পারে। মেজকর্তা কথায় কথায় লালা রাজারামের নামটা করায় লালা রাজারামের বলে হেসেছিলেন মুলুক চাঁদ। মেজকর্তা তার খেরো খাতায় তারপর লিখেছেন। মুন্সিজির হাসির ধরনে একটু গরম হয়েই বললাম, হাসছেন কি? লালা রাজারাম কে তা আপনি জানেন না? তা একটু জানি বই কি, একটু চাপা বিদ্রুপের সঙ্গে বললেন মুন্সিজি। তাতেই আরো চলে উঠলাম, জানেন লালা রাজামের কথার কি দাম? লোকের স্বয়ং যুধিষ্ঠিরের চেয়ে তার কথায় বেশি বিশ্বাস করে। করে নয় করত, বললেন মুন্সি মুলুক চাঁদ একটু মুচকি হেসে। কিন্তু আগেই তো আপনাকে বলেছি যে এপারের সঙ্গে ওপারের কোনো মিল নেই। এপারে যে 16 আনা সাচ্চা, ওপারে হামেশা সে 18 আনার ঝুটা হয়ে যায়, স্রেফ মজা করবার জন্য। তা বলে লালা রাজামরও তাই হবে? অবিশ্বাসের সঙ্গে বললাম, এই দুদিন আগে দেশের জন্য যিনি জান দিয়েছেন তার হঠাৎ এমন প্রবৃত্তি? যদি বলি ওই জান দেওয়াটা ঝুটা বাহাদুরি। আগের মতোই মুখ টিপে হেসে বললেন মুন্সি মুলুক চাঁদ, লালাজি কুনওয়ার সিংকে ছেড়ে কোম্পানির শরণ নিয়েছিলেন। তার জান নিয়েছে কোম্পানির ফৌজ নয়, তার আগের দলেরই লোক বিশ্বাসঘাতকতার জন্য। কখনো না, হতে পারে না। আমি প্রায় মারমুখো হয়ে বললাম, কি জানেন আপনি লালা রাজারামের বিষয়ে? কে আপনি? আমি লালা রাজারামেরই মুন্সি, তাই সব জানি, গম্ভীর হয়ে বললেন মুন্সিজি। মাথাটা প্রথমে গুলিয়ে গেল, এতক্ষণেও নিজেকে অনেকখানি সামলে নিয়েছি। তবু মুন্সিজির মুখের দিকে না চেয়ে নিচের মেঝেতে প্রদীপের আলোর ছায়াগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আপনি লালা রাজারামের মুন্সি ছিলেন, তাই সব জানেন? কেমন মুন্সিজি? আপনি লালাজিকে নিজের দলের সঙ্গে বেইমানি করবার জন্য তাদের হাতে মরতে দেখেছেন, তারপর উপরে গেলে সাচ্চারা সব ঝুটা হয়ে যায় জেনে এখানে আমার মতো নিরীহ একজন মানুষ লালাজির হাতে বেশি নাকাল না হয় তাই দেখবার জন্য এখানে পাহারাদার হয়ে বসে আছেন। এই তো আসল ব্যাপার, না মুন্সিজি? মুন্সিজি এবার খুশি হয়ে কি বলতে যাচ্ছিলেন তাকে বাধা দিয়ে বলে দিলাম, আপনাকে কিছু আর বলতে হবে না মুন্সিজি, আপনি যা করছেন তা অতি মহৎ কাজ, কিন্তু এপারের কারোর পক্ষে উপরের কারোর উপর পাহারাদারি করার সময় বেশ একটু ঝামেলা হয়, হয় না? তা আছে, মুন্সিজি স্বীকার করে নিলেন বিষয়টি। তবে মানে, মুন্সিজিকে আবার থামিয়ে দিয়ে বললাম, তবে আপনার নিঃস্বার্থ গরজটা বড় বেশি। লালা রাজাবাড়ির লুকোনো ধন দৌলতখানা যাতে যার তার হাতে না পড়ে তার জন্য সবকিছু সহ্য করতেও আপনি প্রস্তুত, তাই না? ঠিক ঠিক ধরেছেন, উৎফুল্ল হয়ে বললেন মুন্সিজি। কিন্তু তার সঙ্গে আরো যা যা ধরেছি সেটাও তাহলে শুনেন। এবারে সুজা মুন্সিজির চোখের উপর চোখ রেখে বললাম, আপনি নিজে আর এপারের কেউ নন, আমি ঠিকই বুঝতে পারছি। আপনি শুধু লালা রাজাবার মুন্সি ছিলেন না, কোম্পানির চরও ছিলেন সেই সঙ্গে। আপনার কাছে গোপন খবর পেয়ে কোম্পানির রাজারামজিকে কুনওয়ার সিং এর দলের বলে জেনে তার আস্তানায় চড়া হয়ে তাকে হত্যা করে, কিন্তু তার আগে নিজের ধন দৌলত লুকাবার ব্যবস্থা করে আপনার বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে লালাজি ভোলেননি। ওপারে যাবার পর আপনার সবচেয়ে বড় দুঃখ এই যে এপারে এলেই সব জান্তা হয়ে যাওয়া যায় না। তাই রাজারামজির লুকানো ধন দৌলতখানা হদিশ আপনি পাচ্ছেন না, তা পাবার জন্য এখানে এসে এখন পাহারা দিয়ে বসে আছেন। কিন্তু আপনি ডালে ডালে বলেই রাজারামজিকে পাতায় পাতায় যেতে হয়েছে। এতক্ষণে বুঝেছি আপনাকে হদিস না দেবার জন্য আমার মতো দোস্তের সঙ্গে বাধ্য হয়ে তাকে এমন বিষ চালাকি করতে হয়েছে। তবে যা তিনি করেছেন তা একেবারে ঝুটমুট নয়। ওই বেয়ারা রসিকতার ভেতর দিয়েই আমায় আসল ব্যাপারটা বুঝিয়ে তিনি আমাকে দিয়ে তার লুকানো দৌলত উপযুক্ত হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছেন।
আমি সেই চেষ্টাই এবার করব। দেশের জন্য যিনি প্রাণ দিয়েছেন তার দৌলত দেশের কাজেই লাগবে। সুতরাং বুঝতেই পারছেন, ওপরের মিথ্যা ছায়াবাজি দিয়ে লালা রাজার লুকানো দৌলতখানা আপনার বংশের কারোর হাতে তুলে দেওয়ার আশা আপনার আর নেই। মুন্সি মুলুকচাঁদের ফ্যাকাশে মুখটা তখন প্রায় ঝাপসা হয়ে এসেছে। সেদিকে চেয়ে বললাম, একটা কথা তাহলে আপনাকে বলে যাই। ওপারের হয়ে এপারের সাজতে হলে গায়ের চেয়ে ছায়াটার দিকেই বেশি নজর রাখতে হয়। আপনি এমনিতেই আজকের আসরটা ভালোই সাজিয়েছিলেন, কিন্তু ধরিয়ে দিয়েছে আপনার ছায়াটা। প্রদীপের আলোয় আপনার ছায়াটা ঠিক মতো পড়ছে না দেখেই আসল ফাঁকিটা ধরে ফেলে আর সব ব্যাপার আমি বুঝে নিয়েছি। ঠিক যে বুঝেছি তা তো আপনার ফ্যাকাশে মিলে যাওয়া থেকেই বুঝতে পারছি। আচ্ছা, নমস্কার। তাহলে চলে আজকের মতো। মেজকর্তার লেখা এখানেই শেষ। যা তিনি লিখে গেছেন তার সত্য মিথ্যা যাই হোক, তার নিজের হদিস তিনি এবার একটু দিয়ে ফেলেননি কি? কুনারা সিং এর তিনি নাম করেছেন। কুনারা সিং তো সিপাহী বিদ্রোহের সময় বিহারের আরা জেলার কাছে জগদীশপুরের রাজ্য থেকে কোম্পানির বিরুদ্ধে লড়াই নেমেছিলেন। মেজকর্তা কি তাহলে সেই সিপাহী বিদ্রোহের সময়কার মানুষ? তার খেরো খাতা আরেকটু ভালো করে ঘেঁটে দেখতে হবে।